আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বায়োলজি মাস্টার ক্লাসে। আমাদের আজকের ক্লাসের পড়ার টপিক হচ্ছে অনুশীলনীর প্রশ্ন সলভ। তার মানে আমরা সবাই জানি যে আমাদের বিগত বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষাগুলোতে একটা মেজর পোর্শন আসে হচ্ছে আমাদের বইয়ের অনুশীলনীর প্রশ্ন থেকে। এটা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কোনো সাবজেক্টের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। তো আমরা আজকে যেহেতু আমাদের বায়োলজির মাস্টার ক্লাস করছি, সো আমাদের আজকের অনুশীলনী প্রশ্ন সলভ মাস্টার ক্লাসে আমরা পড়াশোনা করব বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8, তার মানে টিস্যু ও টিস্যুতন্ত্র নিয়ে। এই চ্যাপ্টারটা তোমাদের কাছে কিছুটা ভয়ের, কারণ অনেকে মনে করো এই চ্যাপ্টারে অনেকগুলা উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো আমরা কিভাবে মনে রাখবো, বা এখানে গ্রাউন্ড টিস্যুর বিশাল বড় গরু রচনা লেখা আছে, এগুলো আমরা কিভাবে পড়বো। তো এই ধরনের প্রশ্ন যাদের মনে আছে তারা সেই প্রশ্নগুলো দূর করে দেওয়ার জন্য চাইলে আমাদের টিস্যু ও টিস্যুতন্ত্রের উপরে যে রেকর্ডেড মাস্টার ক্লাস আছে ওইটা আগে করে নিবে, দেন তোমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা অনুশীলনীর প্রশ্ন সলভ রেকর্ডিংটা দেখবে। আর তোমাদের যাবতীয় প্রশ্ন দূর করার জন্য তো তোমাদের লাইভ ম্যারাথন ক্লাস আছে, তোমরা অফলাইনেও ফিজিক্যাল ক্লাস করছো, যারা অনলাইনে করছো তোমাদের অনলাইনেও কিন্তু এনাফ কন্টেন্ট তোমাদের স্টুডেন্ট পোর্টালে দেওয়া আছে। তো এই জন্য তোমরা যে কোনো সাবজেক্টে যে কোনো চ্যাপ্টারের প্রশ্ন সলভ ক্লাসগুলো করার আগে অবশ্যই ওই চ্যাপ্টার রিলেটেড যে মেইন ক্লাসগুলো আছে সেই রেকর্ডিং গুলো অবশ্যই করে নিবে। তাহলে আসো আমরা হচ্ছে যে শুরু করি। তো আজকে তোমাদের অনুশীলনী প্রশ্ন সলভ ক্লাসে আমি আছি তোমাদের সাথে, তোমাদের সঞ্চারী আপু। আমার কলেজ ছিল হলিক্রস কলেজ। আমি বর্তমানে মুগদা সরকারি মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার হিসেবে আছি। ওকে, তাহলে চলো আমরা শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। একই উৎস থেকে উৎপন্ন এবং একই জৈবিক কর্মে নিয়োজিত কোষগুচ্ছকে কি বলে? তার মানে আমরা বলেছিলাম যে একই গল্প, একই উৎস থেকে উৎপন্ন, একই জৈবিক কর্মে নিয়োজিত, আরো কিছু কথাবার্তা ছিল। এক গুচ্ছ কোষ, একই ধরনের, একই বা ভিন্ন ধরনের। তাহলে একের গল্প মানে হচ্ছে একই উৎস থেকে, তার মানে উৎসটা হতে পারে একটোডার্ম, মেসোডার্ম অথবা এন্ডোডার্ম। উৎস বলতে বোঝায় হচ্ছে আমাদের যে ভ্রূণের 3টা স্তর আছে, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তার মানে যেই স্তর থেকে তৈরি হবে সবগুলা কোষ সেই স্তর থেকে আসবে। একই জৈবিক কর্মে নিয়োজিত হলে তাকে আমরা কি বলবো? টিস্যু। তাহলে আমরা কি জানি যে আমাদের জীবদেহের গঠন এবং কাজের একককে বলা হয় কোষ। একই রকম সবগুলা কোষ দ্বারা গঠিত হয় আমাদের টিস্যু, একই রকম টিস্যু দ্বারা গঠিত হয় আমাদের অঙ্গ, একই রকম অঙ্গ নিয়ে গঠিত হয় তন্ত্র, আর সকল তন্ত্র নিয়ে গঠিত হয় আমাদের মানব দেহ। তাহলে টিস্যু নিয়ে অঙ্গ, অঙ্গ নিয়ে তন্ত্র, আর বান্ডেল বলতে অ্যাকচুয়ালি আসলে কিছু নেই। আমরা তো যেটা পড়েছি সেটা হলো ভাস্কুলার বান্ডেল। ওকে, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? তাহলে আমরা জানি যে আমরা আমাদের ভাজক টিস্যুকে 4টা বেসিসে ভাগ করতে পারি। কি কি ছিল? উৎপত্তি, এরপরে হচ্ছে অবস্থান, কোষ বিভাজন, উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন, আর হচ্ছে কাজ। তাহলে আমাদের উৎপত্তি অনুসারে আমাদের ভাজক টিস্যু ছিল 3 প্রকার, তাই না বলো? একটা হচ্ছে প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম, আরেকটা হলো প্রাইমারি, আরেকটা হলো সেকেন্ডারি। প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি, টোটাল হচ্ছে উৎপত্তি অনুসারে 3 রকম। অবস্থান অনুসারেও ছিল 3 রকম, এখানে সবই 3-এর গল্প, বুঝছো? শীর্ষক, ইন্টারক্যালারি বা নিবেশিত, এবং পার্শ্বীয়, সব 3টা করে। কোষ বিভাজন অনুসারে কি কি ছিল? মাস, প্লেট, আরেকটা হচ্ছে রিব। আর কাজ অনুসারে কি কি?
প্রোটোডার্ম, ডার্মিস মানে হচ্ছে ত্বক। দেখো না, ত্বকের স্কিন ডাক্তারদের কি বলে, ডার্মাটোলজিস্ট বলা হয়। প্রোটোডার্ম তার মানে ত্বক তৈরি করে মূল আর কাণ্ডের। প্রো ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম মানে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম, ভাজক টিস্যু তৈরি করে। আর হচ্ছে গ্রাউন্ড, গাছের ভিত্তি, তার মানে গাছের ত্বক আর হচ্ছে ভাস্কুলার বান্ডেল বাদ দিলে যা কিছু থাকে সব হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের অন্তর্গত। তাহলে উৎপত্তি অনুসারে কত প্রকার, এটা অ্যান্সার হবে 3। ভাজক টিস্যুর যতগুলো প্রকারভেদ আছে সবে কিন্তু 3টা করে, মনে রাখা সহজ উপায়। আমাকে যদি বলে উদ্ভিদ টিস্যু কত প্রকার, তাহলে অ্যান্সার হবে 2 প্রকার, ভাজক টিস্যু আর হচ্ছে স্থায়ী টিস্যু। আর আমাকে যদি বলা হয় প্রাণী টিস্যু কত প্রকার, তাহলে সেটা হবে 4 প্রকার, আবরণী, যোজক, পেশি, স্নায়ু। কিন্তু 5 প্রকার কিছু নাই আসলে, ঠিক আছে। তাহলে প্রাথমিক ভাজক টিস্যুর সৃষ্টি হয় কোনটি থেকে, এটার ডেভেলপমেন্টটা মনে রাখবা যে মূল বা কাণ্ডের প্রথম বৃদ্ধি শুরু হয় যেখান থেকে, সেটাকে আমরা বলি প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। সেই প্রারম্ভিক থেকেই আমার মূল আর কাণ্ডের প্রথম বৃদ্ধি হয়। তার মানে ভ্রূণাবস্থায় মূল আর কাণ্ডের বৃদ্ধি শুরু হয় হচ্ছে প্রাইমারি মেরিস্টেম থেকে। সেই প্রাইমারি মেরিস্টেম থেকে আমরা পাই স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু থেকে যে ভাজক টিস্যুগুলো সৃষ্টি হয় তাদেরকে আমরা বলি সেকেন্ডারি ভাজক টিস্যু, ঠিক আছে। তাহলে প্রথম জীবনের সূত্রপাত হয়েছিল প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম থেকে, সেখান থেকে তোমার ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে প্রাইমারি বা প্রাথমিক মেরিস্টেম। সেখান থেকে যখন আমাদের ওই কোষগুলো বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, কোষ বিভাজনের আমরা পড়েছিলাম না যে তোমার ইন্টারফেস দশা, সেই ইন্টারফেস দশায় G1 উপদশায় আমরা ডিসিশন নিয়েছিলাম যে কোন কোষগুলা বিভাজিত হবে, কারা বিভাজিত হবে না। তো যে কোষগুলা বিভাজিত না হওয়ার ডিসিশন নিয়েছিল তারাই হয়ে যায় স্থায়ী টিস্যু। আবার কখনো কখনো স্থায়ী টিস্যু যদি মাথায় ভালো কোনো বুদ্ধি কাজ করে, তাহলে ওরা আবার বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়ে ভাজক টিস্যুতে রূপান্তরিত করলে সেই স্থায়ী টিস্যু থেকে তৈরি হওয়া ভাজক টিস্যুগুলোকে আমরা বলি সেকেন্ডারি ভাজক টিস্যু। যেখানেই ক্যাম্বিয়াম পাওয়া, মনে রাখবা সেটাই হলো সেকেন্ডারি ভাজক টিস্যু, ক্যাম্বিয়াম মানেই সেকেন্ডারি। তাহলে প্রাথমিক ভাজক টিস্যু সৃষ্টি হয় কোথা থেকে, অ্যান্সার কি হবে বলো তো, এটার অ্যান্সার হবে তোমার প্রোমেরিস্টেম। তাহলে এপিক্যাল মেরিস্টেম মানে হচ্ছে মূল বা কাণ্ডের শীর্ষে, শীর্ষক যে ভাজক টিস্যু পাওয়া যায় যেখানে উদ্ভিদের বৃদ্ধি ঘটে। প্রোটোডার্ম মানে যেই ভাজক টিস্যু গাছের ত্বক তৈরি করে। প্রোক্যাম্বিয়াম মানে যেই ভাজক টিস্যু হচ্ছে গাছের ভাস্কুলার টিস্যু, তার মানে জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম সৃষ্টি করে। তাহলে এদের মধ্যে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এগুলা হচ্ছে তোমার কাজ অনুসারে শ্রেণীবিভাগ, এটা হলো অবস্থান অনুসারে শ্রেণীবিভাগ। আর নিচেটা তাহলে হচ্ছে প্রোমেরিস্টেম, তোমার হচ্ছে উৎপত্তি অনুসারে। তার মানে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য নিয়ামক টিস্যু কোনটি, দেখো প্যারেন আর কোলেন কাইমা এটা কিন্তু সরল স্থায়ী টিস্যু। তার মানে যেই টিস্যুগুলো জীবনেও কোনোদিন বিভাজিত হবে না তারা হলো স্থায়ী টিস্যু। এদের মধ্যে যে টিস্যুর কোষগুলো দেখতে একই রকম আকার আকৃতিতে তাদেরকে আমরা বলি সরল টিস্যু। আর যে স্থায়ী টিস্যুগুলো এক একটা কোষ দেখতে এক এক রকম তাদেরকে আমরা বলি জটিল স্থায়ী টিস্যু। তাহলে আমাদের জাইলেম, ফ্লোয়েম ওরা হলো জটিল স্থায়ী টিস্যু। তাহলে যারা বাই নেচার স্থায়ী তারা কিভাবে বিভাজিত হবে আর কিভাবে হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করবে, তাহলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য নিয়ামক হবে ভাজক টিস্যু, ঠিক আছে। আচ্ছা, তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়, তাহলে তরুণ মূলে আমরা কোনটা দেখতে পারবো, দেখো তরুণ মূলে আমরা পাবো রিব, ঠিক আছে। মাছ পাওয়া যায় কোথায়, মাছ প্লেটের রিব আমরা পড়েছিলাম। মাছ পাওয়া যাবে হচ্ছে গিয়ে তোমার মজ্জা, কর্টেক্স, ঠিক আছে। রিবের মধ্যে আসবে মজ্জা রশ্মি, আর প্লেট মানে হচ্ছে পাতা, পদে প্লেট, পদে হচ্ছে পাতা। আর নিবেশিত মানে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু দেখা যায়, ঠিক আছে। ওকে, সরু কাণ্ডক্রমে মোটা হয় কোন টিস্যুর মাধ্যমে, তাহলে সরু কাণ্ডক্রমে মোটা কখন হবে, যখন গাছের সেকেন্ডারি বৃদ্ধি হবে। তাহলে একটা গাছের সেকেন্ডারি বা গৌণ বৃদ্ধি হলে তখন আমরা কি বলি যে সরু কাণ্ডক্রমে মোটা হচ্ছে। তাহলে সাধারণত শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের ফলে গাছের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। প্রাইমারি ভাজক টিস্যু তো আসলে উৎপত্তি অনুযায়ী এটার বিভাজন একই জিনিস, কারণ প্রাইমারি ভাজক টিস্যুর মধ্যে আমার শীর্ষকও আসে, ইন্টার ক্যালারি বা নিবেশিতও আসে, দুটাই আসে, ঠিক আছে প্রাইমারির মধ্যে। আর ইন্টার ক্যালারি তো হচ্ছে আমাদের কি প্রাইমারি ভাজক টিস্যু, ও তো হচ্ছে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে, ও তো অত বেশি বিভাজনের স্কোপ পাচ্ছে না।
তাহলে একটা গাছের সেকেন্ডারি বা গৌণ বৃদ্ধি হবে, অর্থাৎ গাছ প্রস্থে বাড়বে হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর মাধ্যমে। তাহলে তোমার পার্শ্বীয় ভাজক টিস্যু কিন্তু বাই সোর্স একটা সেকেন্ডারি ভাজক টিস্যু, কারণ ও স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়েছে, পার্শ্বীয় ভাজক টিস্যু। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে ক্যাম্বিয়াম, যে কোনো ক্যাম্বিয়াম সেকেন্ডারি ভাজক টিস্যু। ওকে, আচ্ছা, কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য নিচের কোন টিস্যু দায়ী? দেখো, পরিধি বৃদ্ধির জন্য মাস্ট আমার কি লাগবে? কোষ বিভাজন লাগবে। তাহলে যেগুলো কিনা স্থায়ী টিস্যু সেগুলোকে আমরা চাইলেই পয়েন্ট থেকে বাদ দিয়ে দিতে পারি, কারণ ওরা তো স্থায়ী, ওরা তো বিভাজিতই হবে না। তাহলে দেখো এই যে জাইলেম আর ফ্লোয়েম, ওরা তো হচ্ছে তোমার, ওরা তো হচ্ছে জটিল স্থায়ী টিস্যু, ওদের তো বিভাজিত হওয়ার প্রশ্নই উঠে না। কর্টেক্স হচ্ছে প্যারেনকাইমা দিয়ে তৈরি, প্যারেনকাইমা হলো সরল স্থায়ী টিস্যু, ওরা তো বিভাজন করতেই পারে না। তাহলে অ্যান্সার হবে ক্যাম্বিয়াম, তাই না? ক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক টিস্যু। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? আচ্ছা, পাটের আঁশ হচ্ছে আমাদের সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার। তাহলে পাটের আঁশের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বাস্ট ফাইবার। ঠিক আছে, বাস্ট ফাইবার। তাহলে এখানে এপিক্যাল মানে হলো শীর্ষক, সেকেন্ডারি জাইলেম তো হবেই না, প্রাইমারি জাইলেমও হবে না, তাহলে অ্যান্সার হবে সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে বলা হয় পাটের আঁশ বা বাস্ট ফাইবার। কোন টিস্যুর কারণে ত্বক এবং পাতা সৃষ্টি হয়? এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে প দিয়ে পাতা, প দিয়ে হচ্ছে প্লেট। তাহলে এটা অ্যান্সার হবে প্লেট, কারণ রিবের মাধ্যমে আমরা কি পাই? মজ্জা রশ্মি পাই, আর মজ্জা পাই হচ্ছে মাছ দিয়ে। ঠিক আছে, আচ্ছা, উদ্ভিদের কর্টেক্সে কোন ধরনের ভাজক টিস্যু পাওয়া যায়? তাহলে কর্টেক্সের মধ্যে আমরা কোনটা পাবো? কর্টেক্স মানেই হচ্ছে তোমার গ্রাউন্ড, আমাদের বহিঃস্টিলিয় রিজিয়নের মধ্যে পড়ে। কারণ প্রোক্যাম্বিয়াম মানে কি? প্রোক্যাম্বিয়াম মানে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম, তার মানে তোমার ভাস্কুলার টিস্যু। প্রোক্যাম্বিয়াম কি তৈরি করে? ভাস্কুলার টিস্যু গুলাকে তৈরি করে। ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম তো প্রোক্যাম্বিয়ামের মধ্যে পড়ে যাচ্ছে। আর প্রোমেরিস্টেম মানে তো প্রারম্ভিক ভাজক টিস্যু, যেখান থেকে উদ্ভিদের বৃদ্ধি শুরু হয়েছে। তাহলে অ্যান্সার হবে গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ডে তোমার হচ্ছে মজ্জা, কর্টেক্স এগুলো সব সৃষ্টি করছে। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটা? আমরা বলেছিলাম যে ক্যাম্বিয়াম থাকা মানে সেটা হলো স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়েছে এবং সেটা হলো সেকেন্ডারি ভাজক টিস্যু। যেই ভাজক টিস্যু গুলা তোমার স্থায়ী টিস্যু থেকে তৈরি হয় সেগুলাকে আমরা বলি সেকেন্ডারি ভাজক টিস্যু। ওই যে একটা কথা বলি না যে মায়ের পেট থেকে পড়ে তো সবাই চোর হয় না, তাই না? মায়ের পেট থেকে পড়ে তো সবাই প্রথমে নিষ্পাপ থাকে, এরপরে পরিবেশের প্রভাবে পড়ে না সে চোর হয়ে যায়। তো সেরকম আমাদের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলা কিন্তু জন্ম থেকেই ভাজক টিস্যু ছিল, নইলে ওরা বিভাজিত কিভাবে হয়েছে? সেই ভাজক টিস্যুগুলাই বিভাজন ক্ষমতা হারিয়ে স্থায়ী টিস্যু হয়ে যায়। সেই স্থায়ী টিস্যুগুলা মানে চোরগুলা যখন আবার ভালো কারো ছোঁয়ায় ভালো হয়ে যায়, তার মানে স্থায়ী টিস্যুগুলো যখন আবার বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়, তখন সে কি হয়ে যায়? আবার ভাজক টিস্যু। তাহলে যেই ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয় তারা হলো সেকেন্ডারি ভাজক টিস্যু বা ক্যাম্বিয়াম। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? আমরা বলেছিলাম যে সবগুলা 3, তাহলে অ্যান্সার হবে 3 প্রকার। পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ দিচ্ছে? পাতাটা কতবার আসছে? প দিয়ে পাতা, প দিয়ে প্লেট। কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়? আমরা জানি মাস ভাজক টিস্যুর ফলে, বিভাজনের ফলে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়, রিবের ফলে হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তার মানে এক সারি কোষ সৃষ্টি হয়। তাহলে আয়তন বৃদ্ধি পায় হচ্ছে প্লেটের মাধ্যমে। ঠিক আছে, মাস মানে তো হলো 3D, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। প্লেট মানে হলো 2D, দৈর্ঘ্য আর প্রস্থ। আর রিব তো হলো 1D, আমাদের এক সারি কোষ সৃষ্টি করে এটা। কাজ অনুসারে ভাজক টিস্যু মানে যে কোনো ভাজক টিস্যু প্রকারভেদ আসলেই সেটা কি হবে? আমাদের 3 প্রকার হবে। প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? আবার পাতা। দেখছো কতবার আসছে এটা, এটা চিটাগাং বোর্ডের প্রশ্ন। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে কোন টিস্যু থাকে? বর্ধিষ্ণু অঞ্চল মানে কি? যে জায়গাটা কোষ বিভাজন বেশি বেশি করে করবে। তাহলে একটা গাছ দৈর্ঘ্য বৃদ্ধি বা লম্বায় বৃদ্ধি পেতে হলে তাকে বেশি বেশি বিভাজন করতে হবে, তাহলে অ্যান্সার হবে অগ্রস্থ ভাজক টিস্যু। কর্ক ক্যাম্বিয়াম, দেখছো ক্যাম্বিয়াম মানেই হলো সেকেন্ডারি। কাজ অনুযায়ী ভাজক টিস্যুর ধরন কোনটি? তাহলে আমরা বলেছিলাম যে মাস, প্লেট, রিব এগুলো ছিল কোষ বিভাজন অনুসারে, একটা তলে, দুইটা তলে নাকি 3টা তলে আমার এই টিস্যুর কোষগুলা বিভাজিত হবে। তাহলে আমাদের কাজ অনুসারে কি কি ছিল বলতো? কাজ অনুসারে ছিল হচ্ছে
মাস প্লেটরি প্রারম্ভিক ভাজক টিস্যু, ঠিক আছে, প্রারম্ভিক, যদিও এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি হয় হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম, এই তিনটা। প্রারম্ভিকটা হয় অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কি বলে ওটাকে, উৎস অনুযায়ী, ঠিক আছে। তাহলে আমরা এটাকে অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক ক্যান্সারও ধরতে পারি কিন্তু, কারণ দেখো প্রারম্ভিকটা হচ্ছে উৎস অনুযায়ী, শীর্ষস্থ ইন্টারক্যালারি পার্শ্বটা হচ্ছে অবস্থান অনুযায়ী, আর মাস প্লেট তো রিপ্ত হচ্ছে গিয়ে তোমার কি বলবো, এটা কোষ বিভাজন অনুযায়ী, আর কাজ অনুযায়ী হয় প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্ল্যাঙ্ক ক্যান্সারের মধ্যে ফেলে দিতে পারি। উদ্ভিদের ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে কোনটি? তার মানে একদম প্রথম যেখান থেকে মূল আর কাণ্ডের বৃদ্ধি শুরু হয়েছিল সেটা ছিল প্রো মেরিস্টেম বা প্রারম্ভিক মেরিস্টেম। সেখান থেকে ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ, তার মানে আমরা যদি প্রারম্ভিকটাকে জাইগোট ধরি, তাহলে সে জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয়েছে কিসে? প্রাইমারি ভাজক টিস্যুতে, প্রাইমারি ভাজক টিস্যুতে, ঠিক আছে। উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষের টিস্যুটা কেমন হবে? শীর্ষে তো অবভিয়াসলি আমার ভাজক টিস্যু থাকে, কারণ বিভাজিত হতে হবে আমার কোষগুলাকে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়? তাহলে আমরা কাজ অনুসারে এখন ভাজক টিস্যুর কথা বলতেছি। দেখো, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম তৈরি করে ভাস্কুলার টিস্যু, তার মানে জাইলেম, ফ্লুয়েম আর তাদের মাঝখানে অবস্থিত ক্যাম্বিয়াম। গ্রাউন্ড টিস্যু সৃষ্টি করে মজ্জা, মজ্জারশি, কর্টেক্স, ইন্টারক্যালারিতে অবস্থান অনুযায়ী বিভাজন। তাহলে এপিডার্মিস আর মূলের এপিব্লেমা, এই ত্বক জাতীয় স্কিন, এগুলো সবগুলো সৃষ্টি করে প্রোটোডার্ম। ডার্মিস মানে কি? স্কিন। প্যারেনকাইমা কোষের আকৃতি কেমন? আমরা দেখেছিলাম না প্যারেনকাইমা কোষগুলো কেমন হয়? গল্লু গল্লু, গোলাকার হবে। একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জারশি কোন কোষ দ্বারা গঠিত? মনে রাখবা, আমাদের যে অন্তঃস্থলীয় অঞ্চল আছে তার মধ্যে মজ্জা তৈরি হয় প্যারেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা দিয়ে। আর মজ্জা রশ্মি অলওয়েজ তৈরি হয় প্যারেনকাইমা দিয়ে, ঠিক আছে। বায়ুযুক্ত প্যারেনকাইমাকে আমরা বলি অ্যারেনকাইমা, যেমন জলজ উদ্ভিদ, শাপলা, কলমি, ওদের মধ্যে অ্যারেনকাইমা থাকে। কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা এগুলা কিন্তু তোমার হচ্ছে কি দ্বারা তৈরি? প্যারেনকাইমের উপরে সেলুলোজ, লিগনিন জমা হয়ে তোমার হচ্ছে গিয়ে কোলেন, তার উপরে আরো পেকটিন, সুবিরিন যুক্ত হয়ে স্ক্লেরেনকাইমাটা সবচেয়ে মোটা। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? দেখো, কোষগুলা ঘন সন্নিবেশিত না, কারণ ওদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা থাকে, ঠিক আছে। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত না, ওদের কোষ প্রাচীর হচ্ছে পুরু, কাইটিন নির্মিত। কোষগুলা পরিণত, ভেরি গুড, কারণ ভাজক টিস্যুর কোষগুলা হচ্ছে অপরিণত। দেখো না, আমরা পড়েছিলাম যে প্লাস্টিড গুলা কেমন ভাবে থাকে? প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে, তার মানে তখন আমার কোষগুলা অপরিণত থাকবে। আচ্ছা, উদ্ভিদের এপিডার্মিস এবং এপিব্লেমা গঠন করে কোনটি? তাহলে আমরা জানি যে কাণ্ডের বহিঃত্বককে আমরা বলি এপিডার্মিস, আর মূলের বহিঃত্বককে আমরা বলি এপিব্লেমা। তাহলে এপিব্লেমা এবং এপিডার্মিস এগুলো গঠন করবে কে? প্রোটোডার্ম। ওই যথারীতি ডার্মিস, প্রোক্যাম্বিয়াম থেকে আসবে ভাস্কুলার টিস্যু, গ্রাউন্ড মেরিস্টেম থেকে আসবে ভিত্তি, মজ্জা, কর্টেক্স এগুলো, আর রিপ তো হচ্ছে তোমার কোষ বিভাজন অনুসারে প্রকারভেদ। প্রোটোডার্ম নিচের কোন অঙ্গটি তৈরি করে? ত্বক। জলজ ভাসমান উদ্ভিদের পত্ররন্ধ্র কোথায় থাকে? তো এটা ভালো করে দেখে রাখো। আমার স্থলজ উদ্ভিদ যেগুলো আছে, আম, জাম, কাঁঠাল, ওদের হচ্ছে পাতার নিম্ন ত্বকে থাকে পত্ররন্ধ্র, তার মানে নিচের পৃষ্ঠে। যারা সমাঙ্গদেহী পাতা, তার মানে উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ সেম, তাদের উভয় দিকের ত্বকে থাকে হচ্ছে পত্ররন্ধ্র। আর যারা জলজ উদ্ভিদ, ওদের তো ওরা ভাসমান থাকে, তাই না? তাহলে পানির মধ্যে ভাসমান থাকলে তো সেই অংশটা আর বাষ্পীভবন করতে পারতেছে না, তাহলে এটা থাকে হচ্ছে ঊর্ধ্বত্বকে। আর যারা হচ্ছে মরুভূমির, তার মানে শুষ্ক পরিবেশে থাকে, ওরা যত তোমার প্রস্বেদনটাকে ডিলে করবে বা রোধ করবে, তত ওরা পানি সঞ্চয় করে রাখতে পারে। এই জন্য ওদের পত্ররন্ধ্রটা প্রস্বেদন কমানোর জন্য একদম গভীরে লুকায়িত থাকে, ঠিক আছে। তাহলে এই অ্যান্সার কি হবে বলতো? জলজ উদ্ভিদে থাকে ঊর্ধ্বত্বকে। তো বলেই দিলাম, নিম্নত্বকে থাকে হলে স্থলজ উদ্ভিদের, সমাঙ্গদেহী পাতার থাকে উভয় ত্বকে, মধ্যত্বক বলতে অ্যাকচুয়ালি কারণ নেই, ওটা অ্যাকচুয়ালি তোমার মরুভূমির উদ্ভিদের মধ্যে পড়ে যাবে। হাইড্রাথোডের প্যারেনকাইমা টিস্যু কি নামে পরিচিত? আমরা জানি যে আমাদের অতিরিক্ত পানি যখন তরল আকারে বেরিয়ে যায় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি গ্যাটেশন, আর যদি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে আমরা কি বলি?
প্রস্বেদন। তাহলে প্রস্বেদন হয় পত্ররন্ধ্রের মাধ্যমে, আর গ্যাটেশন হয় হচ্ছে পানি পত্ররন্ধ্রের মাধ্যমে, যার ইংরেজি নাম হচ্ছে হাইডাথোড। এখন তোমরাই বলো তো, হাইডাথোড কি সকল উদ্ভিদে থাকে? না, হাইডাথোড থাকে শুধুমাত্র কাকে? ঘটকে। ঘটকে। ঘটক দিয়ে কি হয় তোমরা সবাই জানো, ঘাস, টমেটো আর হচ্ছে কচু। ঘাস, টমেটো আর হচ্ছে কচু। তাহলে এই যে তোমার হাইডাথোড, এই হাইডাথোডের দুই পাশে দুইটা রক্ষী কোষ থাকবে, আর এই নিচে একটা পানি কুঠুরি থাকবে, তার নিচে অসংলগ্ন আকৃতির কিছু প্যারেনকাইমা কোষ থাকবে। এই প্যারেনকাইমা কোষগুলাকে আমরা বলি হচ্ছে এপিথেম বা এপিথেলিয়াম। এটা কিন্তু তোমার আমরা পত্ররন্ধ্রের মধ্যে পাবো না, পত্ররন্ধ্রে আমরা শুধুমাত্র রক্ষী কোষ পাই। তাহলে এই এপিথেম বা এপিথেলিয়াম এটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু দ্বারা তৈরি হয়, ঠিক আছে। এপিব্লেমা কি জিনিস? এপিব্লেমা হচ্ছে মূলের বহিঃত্বককে আমরা বলি এপিব্লেমা। আর এপিডার্মিসের কিছু বাড়তি অংশ থাকে বা বহি অঙ্গ থাকে, যেগুলোকে আমরা বলি ট্রাইকোম, কোলেটার্স, বায়ুথলি, এই ধরনের জিনিসপত্র বলে থাকি, ঠিক আছে। নিচের কোনটি এপিডার্মাল উপাঙ্গের কাজ? তাহলে এপিডার্মাল উপাঙ্গ বলতে ওই যে আমরা ট্রাইকোম, কোলেটার্স, শল্ক এগুলাকে বোঝাচ্ছি। ওরা কিন্তু খাদ্য বহন করে না, খাদ্য বহন হচ্ছে ভাস্কুলার টিস্যুর কাজ। খাদ্য বহন করে তোমার জাইলেম, কারণ ফ্লোয়েম, কারণ ফ দিয়ে ফুড, ফ দিয়ে হচ্ছে ফ্লোয়েম, আর জ দিয়ে জল, জ দিয়ে জাইলেম। তাহলে পানি পরিবহন করে হচ্ছে জাইলেম। দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে? দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে হচ্ছে ভাজক টিস্যু। খাদ্য তৈরি করেও তোমার স্থায়ী টিস্যু, আর উপাঙ্গগুলো করে হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, ঠিক আছে। মূলের এপিব্লেমা কোন কোষ দ্বারা গঠিত? তাহলে এপিব্লেমাতে কি থাকে? অলওয়েজ প্যারেনকাইমা থাকে, মনে রাখবা, পদে পাতলা, পদে প্যারেনকাইমা। এপিডার্মিসের অন্তর্ভুক্ত হলো স্টোমেটা, ট্রাইকোম, রক্ষীকোষ, হাইডাথোড। এই দেখো, স্টোমেটা, রক্ষীকোষ, হাইডাথোড এগুলো সম্পূর্ণ আলাদা জিনিস। উপাঙ্গ বললে আমরা চলে যাব ট্রাইকোমের কাছে। উদ্ভিদ দেহের ত্বক সৃষ্টিকারী টিস্যুকে কি বলা হয়? তার মানে যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে ত্বক সৃষ্টি করবে, ত্বক মানে স্কিন, ডার্মিস, তাহলে হবে প্রোটোডার্ম। গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে ভিত্তি সৃষ্টি করে। মেরিস্টেম মানে হচ্ছে জীবাণুমুক্ত অংশ, একদম গাছের ভিতরের, হ্যাঁ। আর প্রোক্যাম্বিয়াম এখন থেকে প্রায় 10-12 বার বলে ফেলছি, এটা হচ্ছে ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লুয়েম সৃষ্টি করে। তাহলে দেখো তোমাদের কিছু প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে বারবার আসছে। প্লেট ভাজক টিস্যু কোথায়? পাতা। মজ্জা তোমার হচ্ছে মাস। এরপরে হচ্ছে বারবার আসছে তোমার সেকেন্ডারি ভাজক টিস্যু ক্যাম্বিয়াম। ত্বক ডার্ম, ত্বক ডার্ম, পাতা প্লেট, পাতা প্লেট। এই দুইটা প্রশ্নই ঘুরে ফিরে বারবার আসে। তাহলে দেখছো, আমরা যখন প্রশ্ন ব্যাংক বা অনুশীলনীর প্রশ্ন সলভ করতেছি, আমরা কিন্তু একটা চ্যাপ্টারে কোন প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে এটার একটা সুন্দর ধারণা পেয়ে যাই। আমরা অনেকে মনে করে যে এখান থেকে ওখান থেকে খালি সাজেশন দেয়। ওরা কিভাবে না জানি সাজেশন দেয় যে কোনটা আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি কিভাবে ইম্পর্টেন্স বুঝে পড়বো। দেখো, মানুষ যত বেশি স্টাডি করবে, তত বেশি চর্চা করবে, তত বেশি সে পরীক্ষা সম্পর্কে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। যেমন আমরা যখন তোমাদেরকে পড়াই, দেখো এই জিনিসগুলো আমরা নিজেরা পড়ে আসছি, নিজেরা চর্চা করছি, তোমাদের পড়ানোর জন্য আমরা আবার ডিসকাস করি। এই বারবার স্টাডি করার মাধ্যমেই তো এই জিনিসগুলো আমরা রপ্ত করতে পারছি, তাই না? একটা তথ্য আমাদের নিউরনের সিনাপস দিয়ে আমরা যদি একটা ফিক্সড ডিস্টেন্সে কমপক্ষে 5 বার পাস করাই, তাহলে সেই তথ্যটা তুমি মনে রাখতে বাধ্য। কারণ তুমি তো মোবাইল নাম্বার কখনো ভুলো না, বাসার অ্যাড্রেস বা তোমার বেস্টির নাম কখনো ভুলে যাও না, একটা প্রিয় মুভির গানের লিরিক্স তুমি ভুলে যাও না। কেন? কারণ এই জিনিসগুলো তুমি একটা নির্দিষ্ট ইন্টারভালে কমপক্ষে 1000 বার পড়ছো, 1000 বার শুনছো। দেখবা, এখন তোমাকে যদি তোমার 5-6 শোনা একটা বলিউডের হিন্দি গানের লিরিক্স জিজ্ঞেস করি, তুমি ঠিকই ফটর ফটর করে সব বলে দিবা। মাঝে মধ্যে আমি নিজে এরকম গুনগুন করতে করতে আমি নিজে অবাক হয়েছি, আল্লাহ, সেই ক্লাস 1-এ শোনা গান আমার স্টিল প্রতিটা ওয়ার্ড সহ গানের লিরিক্স মনে আছে। কিন্তু আমাকে যদি গতকালকে জিজ্ঞেস করা হয় যে গতকালকে আমি অ্যানকাইলোসিং স্পন্ডাইলাইটিস এই ডিজিজের প্যাথোলজি পড়ছি, আমাকে আজকে সকালে রাউন্ডে স্যার জিজ্ঞেস করছে, আমি স্যারের মুখের দিকে হা করে চাই আছি, অথচ কালকে রাতে আমি এটা পড়ছি। তাহলে এই যে এটা হচ্ছে, এটা কেন হয়? এটা হয় আমাদের কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, আমাদের পড়ার ইচ্ছা আর পড়ার স্ট্র্যাটেজির কারণে। তুমি যে পড়াটা যত আগ্রহ নিয়ে পড়বা, যত বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, যত আনন্দ নিয়ে পড়বা, সেই পড়াটা তোমার মাথার মধ্যে তত বেশি পার্মানেন্ট হবে। এবং এই পড়াটা তুমি যত বেশি চর্চা করবা, সেটা তোমার তত বেশি পার্মানেন্ট হবে।
তোমার মেডিকেলে পড়ার সময় একটা এইম থাকবে যে আমি পড়াটাকে পার্মানেন্ট করব। আমি কম সময় আমার পড়ার দরকার নেই, যেই পড়াটা আমি পড়বো ওই পড়াটা যাতে আমার ব্রেইনে পার্মানেন্ট হয়ে যায়, যাতে করে পরীক্ষার আগের দিনও আমি একবার না দেখে গেলেও সেটা পরীক্ষার হলে অপশন দেখে অ্যান্সার করে আসতে পারি। তোমাদের তো এখন বিরাট বড় সুবিধা আছে, তোমাদের প্রতিটা প্রশ্নের জন্য 4টা করে অপশন দেওয়া থাকে। তার মানে যেই কঠিন শব্দগুলা বা পড়াগুলা তুমি মুখস্থ রাখতে পারো না, বা যেই শব্দটা তোমার মনে থাকে না, তুমি একটা বা দুইটা ওয়ার্ড অ্যালফাবেট মনে রাখলেই তুমি অপশন দেখে মনে করতে পারতেছো। তাহলে এই পড়াগুলা তুমি চিন্তা করো, একবার তুমি তোমার একাডেমিকে পড়ছো নতুন করে, কলেজে পড়ানো হয়েছে, তুমি কলেজের উইকলি পরীক্ষা দিছো, হল ফাইনাল বা টেস্ট পরীক্ষা দিছো, এইচএসসি এর মডেল টেস্টের জন্য দিছো, এইচএসসি সময় পড়ছো, এখন আবার আমরা তোমাদেরকে পড়াচ্ছি, আবার তুমি নিজে ডেইলি এক্সাম উইকলি এক্সামের জন্য পড়বা, আবার ফাইনাল মডেল টেস্টের আগে পড়বা, তাহলে 5বারের বেশি কিন্তু হয়ে যাচ্ছে। এখন তুমি যদি পড়তে বসে আকাশের দিকে তাকাও, বাতাসের দিকে তাকাও, কালকে ফেসবুকে তোমার ডিপিতে কে হাহা দিছে, কে কমেন্ট করছে, এগুলা চিন্তা করো, 5 মিনিট বই পড়ে 10 মিনিট তুমি ইনস্টাগ্রামে রিলস দেখো, রিলসে দেখাচ্ছে কাচের বোতল গড়ায় গড়ায় যাচ্ছে, ভিতর থেকে সব পানি পুতি সব পড়ে যাচ্ছে, সাবান রকম হাত দিয়ে ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে, একটা মেয়ে মেকআপ টিউটোরিয়াল করতেছে, তোমার দেখতে খুব ভালো লাগতেছে। তাহলে এই যে তুমি যে পড়ে আসছিলা, যে তোমার হচ্ছে যে প দিয়ে প্লেট প দিয়ে পাতা, সেটা আর মনে থাকবে না। তোমার ফাউন্ডেশনের পরে কনসিলার দিছে নাকি তোমার ফেস পাউডার দিছে সেটা তখন মনে থাকবে তোমার। তাহলে এই জন্যই আমরা সবসময় বলি যে ফোকাস রাখা, পড়ার সময় পড়াটা, এবং তোমাদের টাইমটা খুবই লিমিটেড এই টাইমে, এই জন্য আমরা সব সময় বলি যে পড়াশোনাটাকে ফোকাস রাখবা, পড়াশোনার ব্রেক টাইমে অন্য কাজ করবা, বাট ডোন্ট ইউজ ইউর ভার্চুয়াল মিডিয়া অ্যাজ এ মিডিয়াম অফ ইউর এন্টারটেনমেন্ট ডিউরিং অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টের সময় তোমার ভার্চুয়াল মিডিয়া, ডিভাইস, গ্যাজেট সবকিছু শুধুমাত্র ইউজ করবা তোমার পড়াশোনার পারপাসে। অলওয়েজ মনে রাখবা যে আমাদের বাবা মা নিজেরা নিজেদের অনেক স্বাচ্ছন্দ্য ত্যাগ করেও কিন্তু তোমার পড়াশোনার সুবিধার জন্য তোমাকে একটা স্মার্টফোন কিনে দিচ্ছেন, তোমাকে একটা আইপ্যাড কিনে দিচ্ছেন, বা তোমাকে একটা ল্যাপটপ কিনে দিচ্ছেন। হয়তো ওনাদের নিজেদের অনেক শখ ছিল, অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওনারা মনে করছেন যে আমি আমার লাইফে যেটা করতে পারি নাই আমার সন্তানরা যাতে যেটা করতে পারে। তো এই জন্য এই ধরনের ডিভাইস বা গ্যাজেট এগুলোর কখনোই অপব্যবহার করবা না। এখন পড়তেছো, এই ডিভাইস গুলো তোমাদের নিজেদের মতো করে কাজে লাগাও, এবং পরবর্তীতে যখন তুমি একটা জায়গায় স্টাবলিশ হয়ে যাবা, তখন এই যেমন ধর আমি এখন রাত জায়গা ফোন টিপলে আমার মা আমারে কিছু কয় না, বকা টকা দেয়, বকা টকা দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, ঠিক আছে। ফোন টিপার জন্য আমার আম্মু আমার আজীবনী বকতো, কিন্তু তোমাদের বয়সে আমি এত ফোন টিপতাম না, খ্যাচ্ছিলাম তো, তোমরা তো এখন মডার্ন পোলাপাইন হয়ে গেছো। তো এই জন্য এই টাইম গুলাতে কিন্তু এখনো যারা ফার্স্ট সেকেন্ড হয়, তোমরা আমাদের উদ্ভাসের পেজে দেখবা বা উন্মেষের পেজে দেখবা যে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে ওদের লাইফ স্টাইলটা অন্যরকম ছিল, ওরা ওদের এই ব্রেক টাইম গুলা অন্যভাবে কাজে লাগাতো, ওদের একাডেমিক টাইম ওদের প্রিপারেশনটা অন্যরকম ছিল, ঠিক আছে। এই জন্য আমাদের এখনকার পড়াগুলো হতে হবে পার্মানেন্ট, তুমি যাতে করে যখনই পড়বা এই পড়াটা তোমার মাথার মধ্যে গেঁথে যায়। এবং আমি জানি তোমাদের এই পড়াগুলা 5বারেরও বেশি পড়া হয়েছে, কিন্তু তোমাদের শুধুমাত্র কনসেন্ট্রেশন আর ফোকাসের অভাব, এই জন্য ফোকাস রেখে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে দেখো মূলের ত্বককে কি বলে। তাহলে আমরা কাণ্ডের বহিঃত্বককে বলেছিলাম হচ্ছে এপিডার্মিস, আর মূলের বহিঃত্বককে আমরা কি বলবো, এপিব্লেমা। হাইপোডার্মিস বলা হয় এপিডার্মিসের নিচে যেটা থাকে, অধঃত্বককে বলা হয় হাইপোডার্মিস, আর কর্টেক্স তো কর্টেক্সই, ঠিক আছে। কর্টেক্সটা হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যুর মধ্যে পড়ে যায়। তাহলে এপিডার্মাল টিস্যু সিস্টেম আলাদা, এপিব্লেমাও তোমার এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যেই পড়ে, হাইপোডার্মিস আর কর্টেক্স পড়ে যায় হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু সিস্টেমের আন্ডারে। বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলে, এটাকে বলা হয় কোলেটার্স। আচ্ছা, নিচের কোনটিতে বায়বীয় অংশের ত্বকে অবস্থিত 2টি বিশেষ কোষ দিয়ে বেষ্টিত এবং নিয়ন্ত্রিত ছিদ্রপথটি রাতের বেলায় খোলা থাকে। দেখছো, মানে ভাতরে হচ্ছে এমনি না খায় মাথার পিছন দিয়ে নিয়ে খাইছে। বায়বীয় অংশের ত্বকে তার মানে কি বুঝাইছে, পাতা। গাছের বায়বীয় অঙ্গ কোনটা, পাতা না। 2টি বিশেষ কোষ দিয়ে বেষ্টিত, তার মানে এখানে কি বুঝাইছে, রক্ষী কোষ। ছিদ্রপথ তার মানে বুঝাইছে পত্ররন্ধ্র। আমরা কি জানি নরমালি পত্ররন্ধ্র কখন খোলা থাকে, পত্ররন্ধ্র হচ্ছে দিনে খোলা আর রাতে বন্ধ থাকে। এটার এক্সেপশনাল কি, ক্র্যাসুলেশিয়া গোত্রের উদ্ভিদগুলো, তার মানে পাথরকুচি, ঠিক আছে। এই পাথরকুচি গাছের পাতায় পত্ররন্ধ্র রাতের বেলায় খোলা, দিনের বেলায় বন্ধ থাকে। এছাড়া তোমাদেরকে আরো পড়তে হবে যে আমাদের যে পত্ররন্ধ্র কখন সম্পূর্ণ খোলা থাকে, সকাল 10টা থেকে 11টা এবং দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত থাকে সম্পূর্ণ খোলা।
দিনের বাকি সময় থাকে আংশিক খোলা, আর রাতের বেলায় থাকে বন্ধ, এক্সেপশনাল হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে প্রশ্ন দেখছো কিভাবে করে তোমাদেরকে টেকনিক্যালি পড়তে হবে। তোমাদের এবারে এইচএসসি পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে পত্ররন্ধ্রীয় ঘড়ি বলতে কি বোঝায়। তার মানে এই যে তোমার দিনের একটি নির্দিষ্ট সময় পত্ররন্ধ্র খোলা এবং নির্দিষ্ট সময় পত্ররন্ধ্র বন্ধ থাকছে, এই সময়সূচিটাকে মেনটেন করাকে বলা হয় পত্ররন্ধ্রীয় ঘড়ি। ঠিক আছে। স্টোম্যাটাল ক্লক। কোনটিতে হাইড্রাথোর থাকতে পারে? আমরা জানি যে আমাদের ফুলের বৃতি, কচি কাণ্ড, ফুলের পাপড়ি, পাতা, পাতা ছাড়াও অনেক কচি কাণ্ড বা পাপড়িতে আমাদের পত্ররন্ধ্র থাকে। কিন্তু হাইড্রাথোর বা পানি পত্ররন্ধ্র অলওয়েজ কোথায় থাকে বলতো? পাতাতেই থাকে, আর কোথাও থাকে না। এটা মনে রাখবা। কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে? ক্যাসপেরিয়ান স্ট্রিপ মানে কি? যে তোমার মূলের অন্তঃত্বকে লিগনিন এবং সুবিরিনের যে পুরু প্রাচীর থাকে, যার কারণে পার্শ্ব প্রাচীর স্থূল হয়, তাকেই আমরা বিজ্ঞানী ক্যাসপেরির নাম অনুযায়ী কি বলি? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে এটা আমরা অলওয়েজ কোথায় পাই বলতো? মূলের অন্তঃত্বকে। কারণ কাণ্ডের অন্ততকে কি পাওয়া যায়? পাওয়া যায় স্টার্চ শীথ বা শ্বেতসারের আবরণ। তাহলে তোমার মূলে আমরা পাই ক্যাসপেরিয়ান স্ট্রিপ, কাণ্ডে আমরা পাই হচ্ছে শ্বেতসারের আবরণ, স্টার্চ শীথ। হাইপোডার্মিসের নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটি কি নামে পরিচিত? অনেকে আবেগের বশে সেখানে স্টিলি লিখে দিবে। স্টিলি কিন্তু তোমার এপিডার্মিসের নিচ থেকে, সরি, পরিচক্র থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। এখানে কিন্তু চাইছে উপরে, তার মানে অধোত্বক থেকে শুরু করে এন্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটাকে আমরা কি বলবো? কর্টেক্স। মেসোফিল কি বলা হয়? মেসোফিল বলা হয় পাতার গ্রাউন্ড টিস্যুকে। এখানে তো এগুলো আসবেই না, তাই না? মেসোফিলের মধ্যে ক্যাসপেরিয়ান থাকে হচ্ছে অন্তত্বকে, আর প্রোটোডার্ম থেকে তো গাছের ত্বক, এপিডার্মিস আর এপিব্লেমাই সৃষ্টি হয়। পিথ, পিথ মানে হচ্ছে মেডুলা এবং পেরিসাইকেলের মধ্যে, তার মানে পরিচক্র আর মেডুলার মধ্যে। মেডুলা থাকে সেন্ট্রালি, পরিচক্র থাকে পেরিফেরালি। তাহলে এদের মধ্যে কমিউনিকেশন মেনটেন করে কে? মজ্জারশি। ভাস্কুলার বান্ডাল মানে তো জাইলেম আর ফ্লোয়েম। কর্টেক্স মানে তো হচ্ছে গিয়ে আমাদের হাইপোডার্মিস থেকে এন্ডোডার্মিস পর্যন্ত বিস্তৃত থাকে, আর এন্ডোডার্মিস তো ত্বক। তাহলে এই তো এই তিনটা স্ট্রাকচারই তো বাইরে, তাই না? আচ্ছা, কোন স্তরে পারণ কোষ বিদ্যমান? পারণ কোষ আমরা পাই হচ্ছে এন্ডোডার্মিসে। ঠিক আছে। স্টিলের কেন্দ্রে ভাস্কুলার বান্ডল ব্যতীত অবশিষ্ট অংশকে কি বলা হয়? তাহলে একটা স্টিলিতে আমরা কি কি পাই দেখো। এটা ধরো অন্তঃত্বকের নিচে হলো পরিচক্র। তাহলে এই যে আমাদের পরিচক্র, এই পরিচক্রতে নর্মালি আমাদের কি থাকে? ভাস্কুলার বান্ডল আইদার বৃত্তাকারে সাজানো থাকবে বা সংযুক্ত অবস্থায় থাকবে। তাহলে এই ধরো আমি মেটাজাইলেম আঁকলাম, প্রোটোজাইলেম এঁকে দিলাম, ওদের ফাঁকে ফাঁকে আমি ফ্লোয়েম দিয়ে দিলাম। তাহলে এখন আমি যদি এই যে আমাদের স্টিলি, পরিচক্র থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত অঞ্চল, এই স্টিলি থেকে আমি যদি ভাস্কুলার বান্ডেল পুরোটা বাদ দিয়ে দিই, তাহলে এই ফাঁকে ফাঁকে যে কোষগুলো থাকবে, সে কোষগুলা কিসের আন্ডারে পড়ে বলতো? মজ্জা না? বা পিথ না? পিথ মানে তো মেডুলা, মানে মজ্জা। কারণ কর্টেক্স তো উপরে, পেরিসাইকেল তো আমাদের স্টিলির মধ্যেই পড়ে যাচ্ছে, আর এন্ডোডার্মিস তো স্টিলির বাইরে। তাহলে ভাস্কুলার বান্ডেল ছাড়া বাকি সব জিনিসগুলো কি পিথ বা মেডুলা বা মজ্জা? কতগুলা না। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ কোনটি? তাহলে মূলরোম হচ্ছে কিসের মধ্যে পড়ে? আমাদের এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রের আন্ডারে পড়ে। ত্বকও হচ্ছে এপিডার্মাল, ফ্লোয়েম হচ্ছে ভাস্কুলার। তাহলে গ্রাউন্ডের আন্ডারে কি পড়বে? মজ্জা। তাহলে নামগুলো খুব সুন্দর করে পড়তে হবে, যে গ্রাউন্ড টিস্যুর মধ্যে বহিঃস্থলীয়, অন্তঃস্থলীয়। বহিঃস্থলীয়র মধ্যে অধোত্বক, কর্টেক্স, অন্তঃত্বক। অন্তঃস্থলীয়র মধ্যে পরিচক্র, মজ্জা আর মজ্জারশ্মি। নিচের কোন উদ্ভিদে হাইড্রাথোর দেখা যায়? তাহলে আমরা হাইড্রাথোর দেখা যায় কাদের মধ্যে? ঘটক, ঘাস, টমেটো, কচু। তাহলে অ্যান্সার হবে কচু। আমরা কিন্তু পত্ররন্ধ্র পৃথিবীর সকল উদ্ভিদের মধ্যে দেখতে পারি, কিন্তু পানি পত্ররন্ধ্র শুধুমাত্র ঘাস, কচু আর টমেটোতে পাওয়া যায়। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেসোফিল। এটা আমরা অনেক আগে পড়েছি। গ্রাউন্ড মেরিস্টেম কলা বিভাজিত হয়ে কোনটি সৃষ্টি হয়? তাহলে দেখো, এপিডার্মিস মানে তো হচ্ছে ত্বক, জাইলেম আর ফ্লোয়েম মানে তো ভাস্কুলার টিস্যু। তাহলে আমার গ্রাউন্ড মেরিস্টেম বিভাজনের মাধ্যমে কোনটা আসতেছে? মজ্জা। নিচের কোনটি অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ?
অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে দেখো বহিঃত্বক তো হচ্ছে আমাদের ত্বকীয়, অধোত্বক আর কর্টেক্স তো হচ্ছে বহিঃস্থলীয়, তার মানে স্টিলির বাইরে। তাহলে আমার অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে পড়বে পরিচক্র, সাথে আর কি কি আসে? অন্তঃস্থলীয় অঞ্চলে আসে মজ্জা এবং মজ্জা রশ্মি। তাহলে তোমরা যদি স্টিলি মনে রাখতে না পারো, জাস্ট এতটুকু মনে রাখবা, পরিচক্র থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত অঞ্চল স্টিলি। মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে কোনটি বিদ্যমান? এটা একদম ইজি প্রশ্ন, মজ্জা। উদ্ভিদের অন্তঃস্থলীয় অঞ্চল অংশ হচ্ছে হাইপোডার্মিস, এপিডার্মিস, মজ্জা রশ্মি, কর্টেক্স। তাহলে দেখো হাইপোডার্মিস আর কর্টেক্স এই দুইটাই কিসের মধ্যে পড়ে? বহিঃস্থলীয় অঞ্চলে পড়ে। অধোত্বক, কর্টেক্স আর অন্তত্বক। এপিডার্মিস একটা আলাদা টিস্যু সিস্টেম, তাহলে এটা অ্যান্সারে মজ্জা রশ্মি। তাহলে অন্তঃস্থলীয় অঞ্চলে কি কি থাকে আমাদের? পরিচক্র, পেরিসাইকেল, মজ্জা বা মেডুলা, আর হচ্ছে মজ্জা রশ্মি। তাহলে দেখছো প্রশ্ন কিন্তু একদমই ইজি করে, তোমাকে গ্রাউন্ড টিস্যু ধরে একদম গরু রচনা পড়তে হবে না, তোমাকে জাস্ট ম্যাগনেটের মতো ধরে ধরেছে। বহিঃস্থলীয় অঞ্চলে 3টা নাম, অন্তঃস্থলীয় অঞ্চলে 3টা নাম, মূলে কোনটা আছে কোনটা নাই, কাণ্ডে কোনটা আছে কোনটা নাই, এতটুকুই। উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে? এখন আমরা যে টপিকটা পড়তেছি পরিবহন টিস্যুর মধ্যে, এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। তাহলে আমরা একটু আলোচনা করে নিই ভাস্কুলার বান্ডলটা, তাহলে তোমরা যদি কেউ ভুলেও যাও তোমাদের এটা মনে করতে সুবিধা হবে। তাহলে ভাস্কুলার বান্ডলটার মধ্যে কি কি পড়ে? জাইলেম আর ফ্লোয়েম। যদি আমার জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে ভালোবাসা তীব্র হয়, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, তার মানে একই ব্যাসার্ধ বরাবর জাইলেম আর ফ্লোয়েম যদি পাশাপাশি থেকে ভাস্কুলার বান্ডল সৃষ্টি করে, তাদেরকে আমরা বলি সংযুক্ত, কো-জয়েন্ট। একই ব্যাসার্ধ বরাবর জাইলেম এবং ফ্লোয়েম অবস্থান করছে, ওদের মধ্যে ঝগড়া হলো, এখন ওরা ওদের রাস্তা পাল্টায় ফেললো, পলিটিক্যাল মিন নিল। তাহলে একটাতে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, তার মানে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে আমাদের জাইলেম আর ফ্লোয়েম অবস্থান করতেছে। এটাকে আমরা কি বলবো? অরিও বা রেডিয়াল। ইংরেজিগুলা মাস্ট পড়বা, অনেক সময় কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষায় বা ঢাকা ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে ইংরেজি নাম দিয়ে দেয় অপশনে। এখন ওদের মধ্যে কাটটি থেকে আবার ভাব হয়ে গেছে, এখন ওরা ভালোবাসে, একজন আরেকজনকে আলিঙ্গন করছে। তাহলে জাইলেমকে কেন্দ্র করে ফ্লোয়েম বা ফ্লোয়েমকে কেন্দ্র করে জাইলেম থাকলে এটাকে আমরা বলি কেন্দ্রিক, কেন্দ্রিক। তাহলে এর মধ্যে দেখো আমরা হচ্ছে এক্সাম্পল গুলা কিভাবে মনে রাখবো? কাণ্ড বললেই হবে সংযুক্ত, কাণ্ড বললেই হবে হচ্ছে সংযুক্ত, মূল বললেই হবে হচ্ছে অরিও, আর হচ্ছে আমরা যদি টেরিডোফাইটা তার মানে তোমার হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদের কথা বলি, তাহলে সেটা হবে কেন্দ্রিক। তাহলে সংযুক্ত বললেই কাণ্ড, মূল বললেই হচ্ছে অরিও, এবং কেন্দ্রিক বললেই ফার্নবর্গীয় উদ্ভিদ। এদের মধ্যে কেন্দ্রে জাইলেম হলে সেটা হলো হ্যাড্রোসেন্ট্রিক, হ্যাড্রোসেন্ট্রিক। এক্সাম্পল হচ্ছে টেরিস, লাইকোপোডিয়াম, আর হচ্ছে সেলাজিনেলা, সেলাজিনেলা, এটা সব অপুষ্পক উদ্ভিদ। আর লেপ্টোসেন্ট্রিক মানে কেন্দ্রে ফ্লোয়েম থাকলে তার মধ্যে পড়বে ড্রাসেনা আর হচ্ছে ইউক্কা, ভেরি ইম্পর্টেন্ট। এবারে চলে আসি আমরা মূলের কাছে। মূল নিয়ে আমি একেবারেই প্যাচাল পারবো না, রামশ্যাম যদু মধু যেই গাছেরই মূল হোক সেটাই হবে অরিও। আর কাণ্ডর মধ্যে আসবে একটা হলো সমপার্শ্বীয়, তার মানে শুধুমাত্র এখানে এক খণ্ড জাইলেম আর ফ্লোয়েম থাকবে, কোল্যাটেরাল, এর মধ্যে কোনো ভেজাল নাই। সমদ্বিপার্শ্বীয় এটা হচ্ছে একটু গর্জিয়াস, বাইকোল্যাটেরাল, এখানে একটু ভেজাল আছে। ভেজাল মানে কি? ভেজাল মানে হচ্ছে এখানে কেন্দ্রে থাকবে হলো জাইলেম, বলো না বিধি তুমি বলে দাও আমি কার, এখানে একটা জাইলেম আর দুইটা ফ্লোয়েম, ঠিক আছে, বহি ফ্লোয়েম অন্ত ফ্লোয়েম, এবং ওদের মাঝখানে অবভিয়াসলি কি থাকবে? ক্যাম্বিয়াম থাকবে। এরপরে হচ্ছে তোমার চলে আসলো কি? তোমার চলে আসলো হচ্ছে তোমার সমপার্শ্বীয়। সমপার্শ্বীয়র মধ্যে একটা হলো মুক্ত, মানে জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে ক্যাম্বিয়াম থাকবে, আর একটা হলো বদ্ধ, বদ্ধ মানে জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে কোনো ক্যাম্বিয়াম থাকবে না, ওপেন আর হচ্ছে ক্লোজড।
মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদগুলো সব ক্ষেত্রে একটু অনুন্নত হয়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো সব ক্ষেত্রে একটু কেমন হয়, উন্নত হয়। তাহলে যখনই আমার মুক্ত সমপার্শ্বীয় বলবে সেটাই হবে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। আর যখন বদ্ধ বলবে সেটাই হবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে খেয়াল করো, আমাকে যদি বলা হয় ধান গাছের মূল, মূল বললেই কিছু চিন্তা না করলে আমি বলে দিব অরিও। আমাকে যদি বলা হয় ড্রাসেনা গাছের মূল, আমি কিছু বাদ দিয়ে রেখে দিব কেন্দ্রিক। কিন্তু আমাকে যখন বলবে ধান গাছের কাণ্ড, তাহলে তুমি এভাবে স্টেপ ওয়াইজ চিন্তা করবা যে ধান গাছ হলো একবীজপত্রী, কাণ্ড হলো সংযুক্ত। তাহলে আমি কি পেয়ে গেলাম, সংযুক্ত পেয়ে গেলাম। ধান গাছ, এখানে কিন্তু লাউ কুমড়া শশার কথা বলে নাই, তার মানে এটা সমপার্শ্বীয়। ধান গাছ একবীজপত্রী, তাহলে সেটা বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে কাণ্ড দেখে সংযুক্ত একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড দেখে তোমার কি হবে বলতো, সমপার্শ্বীয় বদ্ধ। তাহলে আমাদের সমদ্বিপার্শ্বীয় এক্সাম্পলে কি কি আসবে, সমদ্বিপার্শ্বীয় এক্সাম্পলে আসবে তিনটা জিনিস, লাউ, কুমড়া, শশা। এবং তোমরা ভালো করে লিখে নাও যে যদি আমরা বলে থাকি একবীজপত্রী উদ্ভিদ, একটু লিখে রাখো পয়েন্টগুলো। আমরা যদি বলি একবীজপত্রী উদ্ভিদ, তাহলে তার মধ্যে পড়ে হলো ধান, গম, ভুট্টা, কচু, খেজুর, ঠিক আছে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদ বললে তার মধ্যে পড়বে হলো ছোলা, মটর, শিম, আম, সূর্যমুখী, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু একবীজপত্রী দ্বিবীজপত্রী না দিয়ে ধান গাছের মূল, ধান গাছের কাণ্ড, সূর্যমুখীর মূল, সূর্যমুখীর কাণ্ড, এভাবে করে কিন্তু নাম দিয়েও দিয়ে দিতে পারে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়, তাহলে আমাদের যদি মূল বলে আমরা চোখ মুখ বন্ধ করে কি লিখে দিব, অরিও, ঠিক আছে। সমপার্শ্বীয় হলে বুঝাতো কাণ্ড, আর সমদ্বিপার্শ্বীয় হলে বুঝাতো লাউ কুমড়া শশা, কেন্দ্রিক মানে তো অপুষ্পক উদ্ভিদ। ফার্ন জাতীয় উদ্ভিদ, মানে ফার্ন বললেই সেটা অপুষ্পক, তার মানে সেটা কি হবে, কেন্দ্র হবে। এখন দেখো এখানে হেড্রো আছে আর লেপ্টো আছে, তাহলে ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডল যদি বলে, বেশিরভাগ ফার্নে আমরা কি দেখি, হেড্রোসেন্ট্রিক দেখি। ওকে, নিচের কোনটি ফ্লোয়েম টিস্যুর উপাদান, এখানে কিন্তু প্রকারভেদ বলেনি, বলেছে উপাদান। তাহলে ট্রাকিড, ভেসেল, এগুলো কিসের মধ্যে পড়ে, জাইলেমের মধ্যে পড়ে। ফাইবার আর প্যারেনকাইমা তো জাইলেম আর ফ্লোয়েম দুটাতেই আছে। কর্টেক্স তো হচ্ছে ভাস্কুলার টিস্যুর মধ্যেই পড়ে না, এটা তো তোমার অন্তঃস্থলীয় অঞ্চল, গ্রাউন্ড টিস্যুর। তাহলে অ্যান্সার হবে সিভনল, তাই না। আমরা জানি পরিণত সিভ কোষে নিউক্লিয়াস থাকে না উদ্ভিদের, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কত প্রকার, দুই প্রকার, হ্যাড্রো আর হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। কোন উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়, দেখো জবা, ধুতুরা, আম, জাম, ধান, গম। ধান, গম তো একবীজপত্রী, আম, জাম, জবা, ধুতুরা দ্বিবীজপত্রী, তাহলে সমদ্বিপার্শ্বীয় বললেই লাউ কুমড়া। আবৃতবীজী উদ্ভিদের কোথায় অরিও ভাস্কুলার বান্ডল দেখা যায়, অরিও, অনলি অরিও। অরিও মানে মূল, সংযুক্ত মানে হচ্ছে কাণ্ড, পাতা আর ফুলের এরকম আলাদা করে কিছু নাই। অরিও ভাস্কুলার বান্ডল দেখছো এখানে কতবার আসছে, একবার বলছে আবৃতবীজী উদ্ভিদের কোথায় অরিও ভাস্কুলার দেখা যায়, আবার অরিও দেখা যায় কোথায়, অরিও দেখা যায় আবৃতবীজী উদ্ভিদে, কারণ টেরিডোফাইটা, ব্রায়োফাইটা এগুলোতে আমরা দেখতে পাই কেন্দ্রিক। হ্যাঁ, নগ্নবীজিতেও বেসিক্যালি কেন্দ্রিক বা সংযুক্ত দেখা যায়। লাইকোপোডিয়াম উদ্ভিদের কোন ধরনের ভাস্কুলার বান্ডল উপস্থিত, লাইকোপোডিয়াম কি ছিল, আমাদের অপুষ্পক উদ্ভিদ, এর মধ্যে ছিল হ্যাড্রো আর লেপ্টো। হ্যাড্রোতে আমরা কি কি পেয়েছিলাম, টেরিস, লাইকোপোডিয়াম আর স্যালাজিনেলা, তাহলে কি হবে, হ্যাড্রোসেন্ট্রিক হবে। লেপ্টোর মধ্যে কি কি আছে, ড্রাসেনা আর ইউক্কা। আর যখনই সংযুক্ত বলবে, সংযুক্ত বললে সেটা কি চলে আসবে, আবৃতবীজী উদ্ভিদ চলে আসবে, আবৃতবীজী উদ্ভিদের কাণ্ড চলে আসবে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড দেখছো, ভাস্কুলার বান্ডল কোন ধরনের, তাহলে কাণ্ড বললেই আমরা কি বুঝবো, সমপার্শ্বীয়, একবীজপত্রী দেখে বদ্ধ। ভুট্টা উদ্ভিদের কাণ্ড, তাহলে আগের প্রশ্নটা আর এই প্রশ্নটা সেম, এখানে বলেছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর এখানে বলেছে ভুট্টা উদ্ভিদের কাণ্ড। তাহলে আমরা সিরিয়ালি আসি, দেখো কাণ্ড মানেই সংযুক্ত, এটা সমপার্শ্বীয় হবে, যেহেতু এখানে লাউ কুমড়ার কথা বলা হয়নি। ভুট্টা কি একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী, একবীজপত্রী, তাহলে সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ, সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ। পরিণত জাইলেম টিস্যুর সজীব কোষ কোনটি, আমরা জানি
ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই চারটার মধ্যে সবগুলাই মৃত, শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা সজীব। আর ট্রাকিয়া হচ্ছে আমাদের ভেসেলের আরেকটা নাম, ঠিক আছে, এটাও কিন্তু মৃত কোষ। লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের উদাহরণ, তার মানে দেখছো আমাদের কেন্দ্রিকটা সবগুলোই পরীক্ষায় বেশি আসে। তাহলে লেপ্টোসেন্ট্রিক কিসের মধ্যে পড়ে? ড্রাসেনা আর ইউক্কা। ম্যাঙ্গিফেরা মানে তো হচ্ছে আম, এটা হবে তোমার হলো সংযুক্ত মুক্ত। অরাইজা হলো ধান, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, ঠিক আছে। ট্রিটিকাম, ট্রিটিকাম হবে গম, ট্রিটিকাম অ্যাস্টিভাম, এটা টিনটিকাম লেখছে, ভুল। ভাস্কুলার বান্ডেলের সৃষ্টি হয় কোন ধরনের ভাজক টিস্যু? তাহলে আবার আমরা আগের প্রশ্নে ফিরে আসলাম, ভাস্কুলার বান্ডেল আসে প্রোক্যাম্বিয়াম থেকে। কোনটিতে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল থাকে? টেরিস, রিক্সিয়া, সাইকাস, তো অরাইজা তো পড়েছি। নিচের কোনটি জাইলেম এবং ফ্লোয়েম উভয় টিস্যুতে বিদ্যমান? আমরা দুইটাতেই দেখছিলাম কি, ফাইবার আর প্যারেনকাইমা, তাহলে অ্যান্সার হবে ফাইবার। সিভনল আছে হচ্ছে তোমার ফ্লোয়েমে, ট্রাকিড আর ভেসেল পাওয়া যায় হচ্ছে জাইলেম টিস্যুতে। কুমড়া উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? দেখছি এবার কুমড়া চলে আসছে। কাণ্ড মানে সংযুক্ত, লাউ কুমড়া মানে সমদ্বিপার্শ্বীয়। জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায় কোথায়? তার মানে আমরা জাইলেম কেন্দ্রিক কোথায় পাই? টেরিডোফাইটা মানে ফার্নবর্গীয় উদ্ভিদে পাই। কোনটি লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের উদাহরণ? টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, এগুলো কি ছিল? হেড্রোসেন্ট্রিক। ড্রাসেনা, ইউক্কা, লেপ্টোসেন্ট্রিক। মুক্ত সমপার্শ্বীয়, তার মানে সমপার্শ্বীয় বললেই বুঝবো সেটা কাণ্ড, আর মুক্ত বললেই দ্বিবীজপত্রী, কারণ মূল বললে সেগুলো কি হতো? অরীয় হতো, ঠিক আছে। নিচের কোনটির পরিবহন টিস্যু গঠনগতভাবে দুর্বল? মনে রাখবা, যারা হচ্ছে তোমার কাদের পরিবহন টিস্যুটা সবল হওয়া প্রয়োজন, যে গাছগুলো অনেক বেশি বড় বড় কিংবা দৃঢ় কিংবা বাইরের পরিবেশ প্রতিকূল। যারা জলজ উদ্ভিদ, ওরা ওদের সারা দেহের মাধ্যমে খাদ্য অ্যাবজর্ভ করে। তাহলে যদি তলা থেকে উপরে, উপর থেকে তলায় খাবার পাঠানোর জন্য আলাদা সুন্দর গঠনের প্রয়োজন নাই। বলে না লিকার ছড়ায় চারপাশ থেকে, ওরা চারপাশের বডি দিয়ে হচ্ছে খাবার পানি অ্যাবজর্ভ করে। এই জন্য পরিবহন টিস্যু গঠনগতভাবে দুর্বল হচ্ছে শাপলা, কারণ শাপলা হচ্ছে জলজ উদ্ভিদ, ঠিক আছে। সুন্দরী হলো তোমার মরু ম্যানগ্রোভ উদ্ভিদ। জবা, এরপরে ধান, এগুলো হচ্ছে স্থলজ মানে আমাদের শহরের উদ্ভিদ, ঠিক আছে। তাহলে আমাদের জলজ উদ্ভিদের সাধারণত পরিবহন টিস্যুটা দুর্বল হয়। টেরিসের ভাস্কুলার বান্ডেল আমরা পড়েছিলাম হাইড্রোসেন্ট্রিক। ভাস্কুলার বান্ডেল 6-এর বেশি, আমরা জানি যে একবীজপত্রী উদ্ভিদের মূলে হচ্ছে 6-এর বেশি, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে হচ্ছে 2 থেকে 4টা। ড্রাসেনা তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা কি হবে? ফ্লুয়েম কেন্দ্রিক, তার মানে লেপ্টোসেন্ট্রিক। বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, তার মানে যেহেতু সমপার্শ্বীয় বলেছে মাস্ট এটা হলো কাণ্ড, আর বদ্ধ মানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে দেখো ঢেঁড়স, বেগুন, টমেটো, এরা সবাই দ্বিবীজপত্রী, তার মানে সমপার্শ্বীয় মুক্ত। তাহলে সমপার্শ্বীয় বদ্ধের মধ্যে পড়বে ভুট্টা, একবীজপত্রী। ধান, গম, ভুট্টা, কচু, খেজুর, এসবগুলো আসবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কোনটি? অ্যাজ ইউজুয়াল সমপার্শ্বীয়। তাহলে আমার যদি বলা হয় অরিও হলো মূল, হ্যাঁ, সমদ্বিপার্শ্বীয় তো হলো লাউ কুমড়া, হাইড্রোসেন্ট্রিক হলো অপুষ্পক উদ্ভিদ, টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, ঠিক আছে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য কোনটি? দেখো কাণ্ডরোম বিদ্যমান, আমরা কিন্তু একবীজপত্রী উদ্ভিদে কাণ্ডরোম পাই না, দ্বিবীজপত্রী উদ্ভিদে আমরা বহুকোষী কাণ্ডরোম পাই। ভাস্কুলার বান্ডেল সমদ্বিপার্শ্বীয় না, সমদ্বিপার্শ্বীয় পাওয়া যায় শুধুমাত্র লাউ কুমড়াতে। ভাস্কুলার বান্ডেল অসংখ্য ক্যাম্বিয়াম উপস্থিত না, ক্যাম্বিয়াম কিন্তু কার থাকে? তোমার মুক্ততে থাকে, তার মানে দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে। তাহলে অ্যান্সার হবে ভাস্কুলার বান্ডেল অসংখ্য। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটি? এখানে কিন্তু এভাবেও দিতে পারে যে মূলের বৈশিষ্ট্য কোনটি নয়। মূল ত্বক কিউটিকল যুক্ত, এটা কি আছে না? মূলে কিউটিকল থাকে না। অধোত্বক অনুপস্থিত, এটা ঠিক আছে। ভাস্কুলার বান্ডেল সংযুক্ত না, এটা হবে হচ্ছে অরিও। ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 4, এটাও হবে না, এটা হবে মোর দেন 6। তাহলে অ্যান্সার হবে বি, কারণ আমরা জানি অধোত্বক শুধুমাত্র কাণ্ডে থাকে, মূলে থাকে না। একবীজপত্রী মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি? এটা কিন্তু কোনটি নয়ও দিতে পারে। তাহলে আমরা যদি মূলের একটা অন্তর্গঠনকারী শনাক্ত বৈশিষ্ট্য বলে থাকি, তোমাদের রেকর্ডিং আমি এটা সুন্দর করে বলেছি যে একদম বাইরে থেকে কল্পনা করা হলে মূল, তার মানে কোনো কিউটিকল নাই। মূল রোম, তার মানে এককোষী, কোনো পত্ররন্ধ্র নাই, ঠিক আছে। এপিব্লেমা বলবো মূলের ক্ষেত্রে আমরা।
এরপরে গ্রাউন্ডে আসো, বহিঃস্থলীয় অঞ্চলে আমরা কোনো অধোত্বক পাচ্ছি না, বহুস্তর বিশিষ্ট কর্টেক্স এবং ক্যাসপেরিয়ান স্ট্রিপযুক্ত বৃত্তাকারে অন্ততক পাচ্ছি। অন্তঃস্থলীয় অঞ্চলে আমরা এখানে হচ্ছে এককোষী বা এক স্তর বিশিষ্ট পরিচক্র পাবো, মজ্জারসি সবই পাবো, এবং ওদের ভাস্কুলার বান্ডল থাকবে মোর দ্যান 6। তাহলে এবার মিলায় দেখো তো, বহিত্বকে কিউটিকল উপস্থিত হবে না, অধোত্বক তো নাই, স্ক্লেরেনকাইমা কিভাবে থাকবে? জাইলেম ভি বা ওয়াই আকৃতি বিশিষ্ট, এটাও হবে না, ভাস্কুলার বান্ডল অরিও, এটাই একমাত্র হবে, কারণ ওয়াই বা ভি আকৃতি বিশিষ্ট একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডলে জাইলেম আর ফ্লোয়েম ভিন্ন ব্যাসার্ধে, ভি আর ওয়াই আকৃতি, ফ্লোয়েম দ্বারা জাইলেম চতুর্দিকে বেষ্টিত, এটা হচ্ছে কেন্দ্রিকের। জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে থাকে ক্যাম্বিয়াম, এটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। তাহলে আমাদের চাইছেটা কি, যে তোমার হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কিভাবে থাকে, কাণ্ড মানেই তো রেডিয়াল, তাই না? তো এটা অ্যান্সার কি হবে বলো তো? একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে সেটা হবে তোমার ভি বা ওয়াই আকৃতির, ঠিক আছে? আচ্ছা, কোথায় জাইলেমের ইংরেজি আকৃতি ওয়াই বা ভি? দেখো প্রথম প্রশ্নটাতে বলছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল, এটার অ্যান্সার হচ্ছে ওয়াই বা ভি। এরপরে আবার চলে আসছে দেখো উল্টা করে, কোনটি হচ্ছে ইংরেজি ওয়াই বা ভি আকৃতির, তাহলে কি হবে? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। কচুর মূলের ভাস্কুলার বান্ডল, আমরা কি জানি যে কচু কি একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী? অবশ্যই একবীজপত্রী। তাহলে একবীজপত্রীর কাণ্ড বলেছে, কাণ্ড মানেই সংযুক্ত। তোমাদের কিন্তু পরীক্ষায় তোমাদের মিসকনসেপশন দিতে পারে, বলে কচুর কাণ্ডের ভাস্কুলার বান্ডল কি, যেমন আমি মিসকনসেপশন হয়ে গেছে, এখানে কিন্তু মূল বলছে, তাহলে অ্যান্সার কি হবে? অরিও। যদি কাণ্ড বলতো তাহলে আমরা কি বলতাম? সংযুক্ত। স্পাইকলেট পুষ্পবিন্যাস যুক্ত উদ্ভিদের কাণ্ডে কি দেখা যায়? খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন। আমরা কি জানি যে স্পাইকলেট মানে এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, মানে পোয়েসিয়া ফ্যামিলিতে থাকে। স্পাইকলেট আমরা পাই পোয়েসিয়া বা একবীজপত্রী উদ্ভিদের ফ্যামিলিতে। তাহলে একবীজপত্রী হলে পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত এবং বদ্ধ, চক্রাকারে সজ্জিত, অধোত্বক এক সারি কোষে গঠিত, মজ্জারসি সুস্পষ্ট এবং বড়। তাহলে এখানে কি হবে? যেহেতু এটা পোয়েসিয়া গোত্র বোঝাচ্ছে, কাণ্ড বোঝাচ্ছে, সো প্রথমটা তো হবে না, কারণ কাণ্ডে থাকে মুক্ত। পরিবহন কলাগুচ্ছ চক্রাকারে, এটাও হবে না, কারণ ওরা হচ্ছে বিক্ষিপ্ত ভাবে সাজানো থাকে। মূল তার মানে অধোত্বক, কাণ্ড তার মানে অধোত্বক আছে, তবে এটা একাধিক সারি, মজ্জারসি সুস্পষ্ট এবং বড়, এটাই হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল আমাদের হচ্ছে গিয়ে অনুশীলনীর প্রশ্ন সলভ ক্লাস। তোমরা হচ্ছে যে এই প্রশ্ন সলভ ক্লাসটা করার আগে অবশ্যই ভালোভাবে আমাদের আগে চ্যাপ্টারের উপরে যে রেকর্ডিং ক্লাসটা থাকে সেটা দেখে নিবে, তাহলে তোমাদের অনেক কনসেপশন ভুল এগুলা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমরা যখন অনুশীলনীর প্রশ্ন সলভ করতে আসবে তখন দেখবা পড়াগুলো তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে গিয়েছে। তাহলে তোমরা ভালো করে রেকর্ডিং গুলো দেখবে। রেকর্ডিং যদি একদিনে দেখতে বেশি কষ্ট হয় তোমরা ব্রেক দিয়ে দিয়েও দেখতে পারো, তবে এগুলো দেখলে তোমাদের অনেক উপকার হবে। আর ছোটখাটো কিছু ভুল হতেই পারে, এই জন্য সেক্ষেত্রে অবশ্যই নিচের বিচার বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করে তারপরে জিনিসগুলো পড়তে হবে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।